যেই ছেলেগুলা গণরুমে থাকতো হলে, সেই ছেলেগুলা গণরুমে থাকার জন্য শুধুমাত্র একটা জায়গা পাওয়ার জন্য ছাত্রলীগের মিছিলে বাধ্য হয়ে যেত। এভাবে ছাত্রলীগ লোক জড়ো করতো। ছাত্রদল তো সেটার থেকে ডিফারেন্ট কিছু করে না। ছাত্রদলের রাজনীতিটাই করে না। ছাত্রদলের রাজনীতি করে না। রাজনীতির কথা বলছে, এটা ছাত্রলীগের রাজনীতি। ছাত্রদলের রাজনীতি করে না। ছাত্রদলের রাজনীতি করে না, এটা ছাত্রলীগের রাজনীতি। এটা সবাই দেখতেছে না। শেখ হাসিনার একটা সময়কাল, দেশে একটা পুলিশি রাষ্ট্র, একটা স্বৈরাচারী রাষ্ট্র, এবং ওই সময় বিরোধীদের মত করা মানে হচ্ছে কিন্তু নিজের জীবনটাকে শুধু শুধু একটা রিস্কে ফেলা। তন্নির বেলায় প্যানেলে কোনো প্রার্থিতা ছাত্রদল দিল না, কারণ তন্নি জুলাই আন্দোলনে আহত ছিল। শিবিরে জসিম ভাই জুলাই আন্দোলনে চোখ হারিয়েছে, সেখানে ছাত্রদল প্যানেলে প্রার্থী দিল। এই বৈষম্যটা কেন? আমার প্রশ্নটা এই জায়গায়। এটা কি এই কারণেই যে জসিম ভাই শুধুমাত্র শিবির করেনি জন্য শিবিরের উপর দায় দিয়ে দিচ্ছ? অ্যান্ড ইয়েস, স্পিক উইথ রশিদের আরেকটা এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম করছি। চলছে ডাকসু ইলেকশনের ওয়েদার, আর মাত্র কয়েকটা দিন বাকি। অ্যান্ড ডাকসু ইলেকশনের সব হেভি ওয়েট ক্যান্ডিডেটরা আমার সামনে এসে প্রত্যেক এপিসোডে হটসিটে বসছেন, তাদের অপিনিয়ন শেয়ার করছেন, এবং আপনাদের কমেন্টস অপিনিয়নও কিন্তু আমাদের সোশ্যাল হ্যান্ডেলসগুলোতে আমরা সবসময় দেখি। সবসময় মনে রাখবেন, আমাদের এই স্পিক উইথ রশিদ কিন্তু আপনার মত, অমত এবং দ্বিমত প্রকাশের স্বাধীনতা। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কন্টেন্টগুলো সবসময় ছড়িয়ে দেবেন, এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। আজকে দেখি আমার সামনে হটসিটে কে বসে আছে। আমার সামনে আজকে হটসিটে যে বসে আছে, সে ক্যামেরার বাইরে আমার খুব ভালো বন্ধু, এবং তার সাথে আমার প্রতিনিয়ত বিভিন্ন জিনিস নিয়ে মত, অমত, দ্বিমতের তর্ক হয়। এবং আমি আজকে খুব গ্ল্যাড যে প্রথমবারের মতন ক্যামেরার সামনে আমি তার সাথে তর্ক করতে পারবো, এবং তার জন্য আজকে আমার খুব অ্যাটাকিং অনেকগুলো কোয়েশ্চেন আছে। আই বিলিভ আপনাদেরও আছে। আপনারা কিন্তু আমাদের সাথে এই কোয়েশ্চেনগুলো আপনাদের কমেন্ট বক্সে করে ফেলতে পারেন। সো আমাদের সাথে আজকে আছে শামসুল হক আনান, যে কিনা ছাত্র দলের প্যানেল থেকে নমিনেশন প্রাপ্ত ডাকসু কেন্দ্রীয় সংসদে সদস্য পদপ্রার্থী। ভুল বললাম আনান? না। সো আনান, ছাত্রদল থেকে এখনো পর্যন্ত আমার সাথে কেউ আসেনি। ইউ আর দ্য ফার্স্ট পারসন। আমি ইনফর্মালি আমাদের যে ফ্রেন্ডশিপ তুই করেই বলবো আমরা পুরো এপিসোডে, অডিয়েন্সকে এটা আগেই ক্ল্যারিফাই করে দিলাম। আমার আজকে তোর কাছে অনেকগুলো কোয়েশ্চেন আছে। আগে বল, কেমন যাচ্ছে তোর দিনকাল? আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। প্রচারণার কাজে কিছুটা চলছে, যদিও অফিসিয়ালি প্রচারণা করার তো এখনো সময় হয় নাই, কিছু মানে বিধিনিষেধ আছে প্রশাসন করতে। তবে শিক্ষার্থীরা মানে জানার পরে যখন মনোনয়ন পেলাম, তো অভিনন্দন জানাচ্ছে, কথাবার্তা হচ্ছে। আপাতত তো ভোট চাইতে পারছি না, কিন্তু দোয়া তো চাই অবশ্যই। ভোট চাই, ভোটারের দোয়া চাই সকলের, নাকি? অবশ্যই। আনান, আজকে অন ক্যামেরা আমি একটা সত্যি কথা বলবো। আমি জানি না এটা শোনার পরে তুই আমার সাথে কথা বলবি কিনা। সেটা হচ্ছে, মানে অ্যাজ এ ফ্রেন্ড, তুই যে তোমার কলেজের ফ্রেন্ড, ইউনিভার্সিটিরও ফ্রেন্ড, সব জায়গায় ফ্রেন্ড তো ফ্রেন্ড, কলেজ আর ইউনিভার্সিটি কি, তো সব কিছু আমার ভালো লাগে। তুই অনেক ট্যালেন্টেড একটা ছেলে, তোর অনেক ট্যালেন্ট। তোর একটা জিনিস আমার ভালো লাগে না, সেটা কি জানিস? তুই যে পলিটিক্স করিস এটা না, কিন্তু তুই যে ছাত্র দলের পলিটিক্স করিস এই জিনিসটা আমার ভালো লাগে না। এটার আমি রিজন বলি অনেকগুলা। এই যে এত কন্ট্রোভার্সি, বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে কন্ট্রোভার্সিয়াল অনেক ব্যাপার আছে, ছাত্র দলেরও অনেক কন্ট্রোভার্সিয়াল ব্যাপার আছে। আমরা মনে হয় দেশবাসী সবাই একটা কিওয়ার্ড জানি, সেটা আর অন ক্যামেরা না বলি। তো অনেক রকম ব্যাপার আছে। এত কিছুর পরেও আসলে কেন ছাত্র দল, আমি এটা জানতে চাই। মামুন, আমি যখন ছাত্র দলে যোগ দিই 23 সালে আর কি, তুমি মনে করো ওই সময়টা 5ই আগস্টের কিন্তু আগেই আসলে। তো হ্যাঁ, 2023 শেখ হাসিনার একটা সময়কাল, দেশে একটা পুলিশি রাষ্ট্র, একটা স্বৈরাচারী রাষ্ট্র, এবং ওই সময় বিরোধীদের মত করা মানে হচ্ছে কিন্তু নিজের জীবনটাকে শুধু শুধু একটা রিস্কে ফেলানো। এটা ইউ হ্যাভ টু অ্যাগ্রি উইথ দ্যাট থিং, যে খুবই রিস্কি তখন ওই সময়। তো তখন আসলে কোনো সুবিধা পাবো বা কখনো কোনো বেনিফিটস আসবে বা ছাত্র করলে আমার ক্যারিয়ার এইটা আগাবে ওইটা আগাবে, এরকম তো কোনো সুযোগ ছিল না। উল্টার রিস্ক ছিল যে ছাত্রদল করার কারণে আমি জেলে যেতে পারি, আমার উপর নির্যাতন হতে পারে। আমি থ্রেটস আমি যেদিন ছাত্রদল থেকে মানে ছাত্রদলে জয়েন করেছি, মোটামুটি সবাই জানার পরেই, পরিচিতি একটু ছড়িয়ে যাওয়ার পরে, থ্রেটস ওয়াজ এ ভেরি কমন থিং। মাঝে মধ্যে ফোন আসতো, থ্রেটস আসতো, এই তোকে ক্যাম্পাসে ঢুকতে দেবো না, ক্লাস করতে দেবো না। ইট ওয়াজ এ ভেরি নর্মাল থিং। সো মানে এই বার্ডেনটা কেন নিয়েছিলাম, এটা একটা কোশ্চেন হতে পারে। ভেরি গুড, ডেফিনেটলি। এই বার্ডেনটা আমি নিয়েছিলাম যে এই যে আজকে তোর সাথে বসে কথা বলতে পারছি, তুই কোশ্চেন করতে পারছিস, আমরা কথা বলতে পারছি, একটা সুন্দর ডাকসু নির্বাচন হচ্ছে, সবাই আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি। আগে যে সময়টা ছিল, জাস্ট 1968 চিন্তা কর, ছাত্রলীগ বাদে আসলে কাউকে তারা সেভাবে থাকতে দেয় না, হামলা করেছে, মারছে, ক্যাম্পাসে ঢুকতে দেয় না, নির্বাচনী প্রচারণাতে আঘাত করছে। সেই জায়গায় এখনকার ডাকসু দেখো, সবাই ফ্রি, মানে মনে হচ্ছে একটা ফ্রি ক্যাম্পাস, আমরা ফ্রিতে কথা বলতে পারছি, আমরা একটা মুক্ত দেশে ঘুরতে পারছি, আমরা সবাই মানে একটা অন্যরকম একটা স্বাধীনতা। এই স্বাধীনতার আনন্দটা, এইটার স্বপ্ন দেখে আমি তখন
ছাত্রদলে গিয়েছি। হ্যাঁ, এখন প্রশ্ন যেটা, এটা অস্বীকার আমরা করব না, কেউই অস্বীকার করে না। আমাদের পার্টি চেয়ারম্যান জনাব তারেক রহমান উনিও অস্বীকার করেন না যে কিছু মানুষ বিপদগামী হয়ে গেছে। এখানে ব্যক্তির দায় দল নেবে না, সেটাই বলতে চাচ্ছি। ব্যক্তির দায় দল নেবে না, এটা তো পুরান কথা, সব দলই বলে। দল কখনো আপনাকে এনকারেজ করে না যে আপনি অপকর্মটা করেন, ব্যক্তি বিপদগামী হয়। এখানে আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে মানে তারেক রহমানের বক্তব্যগুলো যদি শুনিস, ওনার কথাগুলো যদি শুনিস ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, সেটা হচ্ছে ঘুঘু এসেছে, কিছু ঘুঘু এসেছে, সুসময়ের পাখি এসেছে, এই সব কথাগুলো কিন্তু বারবার উনি বলছেন। ওয়াই? হঠাৎ করে 5ই আগস্টের পরে কিছু লোক আসে, তারা এই দলের নামটা ভাঙা, এই চাঁদাবাজি করতেছে, ওইখানে টাকা তুলতেছে, এগুলোর বিরুদ্ধে যখনই তথ্য পাওয়া যাচ্ছে ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে। ইভেন যারা অনেক দিনের পুরানো ক্যাম্পেইনার, আমি ছাত্রদল কতদিন করেছি, আমি নতুন মানুষ, ছোট মানুষ, 20 বছর 25 বছর করেছে বিএনপি, এরকম লোকজনের বিরুদ্ধে সামান্য অভিযোগ পাইলে তাদেরকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে, অব্যাহতি দিয়ে দেওয়া হচ্ছে। তার এত বছরের মানে পরিশ্রম একটা নিমিষে শেষ হয়ে যাচ্ছে। এটা হয়তো মানে যারা কানেক্টেড না রাজনীতি বা একটু ধারণা কম, তাদের কাছে মনে হচ্ছে এটা তো খুব সামান্য বিষয়, আর একটা বহিষ্কার করছে কিছু, বাট এটা যার হয়েছে, মানে একটা মানুষ চিন্তা করো, তুমি মানে ক্লাব করেছিল রাইট এনডিসিতে? হ্যাঁ ছিলাম, ক্লাবে ছিলাম, বিজনেস ক্লাব ছিল। লাইক অনেক পরিশ্রম করছো, করার পরে ইউ ওয়ান্টেড যে আমি এনডিবিসির প্রেসিডেন্ট হব, বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট হব, বাট সামহাও কি হলো, তুমি একটা ছোট্ট ভুল করে বসলা, কাউকে একটু দুর্ব্যবহার করে বসলা, তোমাকে ক্লাব থেকে বহিষ্কার করে দেওয়া হলো। হ্যাঁ, এটা থিঙ্ক অ্যাবাউট দ্য সিন, যে তোমার কেমন ফিল হবে, মানে কেমন লাগবে। তুমি এখানে 2 বছর পরিশ্রম করছো, আর 2 দিন পরে তুমি প্রেসিডেন্ট হবো, ক্লাব প্রেসিডেন্ট। অ্যাট দ্যাট মোমেন্ট তুমি একটা ছোট্ট ভুল করছো, অ্যান্ড তোমার ফল্ট আছে, অবভিয়াসলি তোমার ফল্ট আছে, অ্যাট দ্যাট মোমেন্ট তোমাকে ক্লাব থেকে বহিষ্কার করে দেওয়া হলো। মামুন টোটালি আউট। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য মোমেন্ট, কেমন লাগবে। আচ্ছা, এই লোকগুলো নিজের ভুলের কারণে শাস্তি পেয়েছে, দল পরিষ্কারভাবে থাকতে চায়, আমরা পরিষ্কারভাবে থাকতে চাই। আমি যদি সুযোগ সুবিধা বা ওই বেনিফিটস লাগতো, তো অন্য অনেক রাস্তা ছিল, আমি ছাত্রদের এই রিস্কটা নিতাম। বিএনপি, তারেক রহমান, এসব আলোচনায় আবার আসবো। এখন একটা কোয়েশ্চেন করি, যেটা আমার মনে হয় ডাকসু কনটেক্সটের কোয়েশ্চেন, এবং যারা এখন ডাকসুর কনটেক্সটগুলো রেগুলার ফলো করছে তাদের জন্য এটা খুব ভাইটাল একটা কোয়েশ্চেন। আমরা দেখতে পেলাম ছাত্রদল প্যানেল ঘোষণা করলো ডাকসুর জন্য, সেখানে তন্নি বলে একটি মেয়ে আছে যে জুলাই আন্দোলন আহত ছিল, অ্যান্ড শি ইজ মাই ডিপার্টমেন্ট সিনিয়র ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন। তো সেখানে দেখলাম যে হচ্ছে তন্নির প্রার্থিতার জায়গায় ছাত্রদল কোনো প্রার্থী দিল না। এটা অনেকগুলো দলই করেছে, ছাত্রদল একা করেনি। আমরা এটাকে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি বলবো কিনা আমি এটা জানি না, বাট দিল না, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি, দিল না। কিন্তু অন দি আদার হ্যান্ড, মানে মুদ্রার অন্য পিঠে, শিবির প্যানেলের একটি ছেলে আছে যে জুলাই আন্দোলনে তার একটি চোখ হারিয়েছে, জসিম ভাই। তাহলে তন্নির বেলায় প্যানেলে কোনো প্রার্থিতা ছাত্রদল দিল না, কারণ তন্নি জুলাই আন্দোলনে আহত ছিল। শিবিরে জসিম ভাই জুলাই আন্দোলনে চোখ হারিয়েছে, সেখানে ছাত্রদল প্যানেলে প্রার্থী দিল। এই বৈষম্যটা কেন? আমার প্রশ্নটা এই জায়গায়। এটা কি এই কারণেই যে জসিম ভাই শুধুমাত্র শিবির করেন এই জন্য? না, বিষয়টা এখানে, হ্যাঁ এইখানে কথাটা ঠিক আছে। জসিম ভাই একটা রাজনৈতিক মতাদর্শের লোক, উনি আগে থেকেই একটা রাজনৈতিক মতাদর্শ ওনার ছিল। ওনার সাথে উনি যখন আহত হন, আহত হওয়ার পরবর্তীতে 5ই আগস্টের পরবর্তীতে ফেসবুকে উনি অনেক লেখালেখি করেছেন, ওনার সাথে আমার সাক্ষাতে কথা হওয়ার সুযোগ হয়েছে। জসিম ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আহত হয়েছে, যেসব শিক্ষার্থী, তাদের মধ্যে অন্যতম, এবং তিনি তার একটি চোখ হারিয়েছেন, বাম চোখটা। তো এটা আসলে সত্যিকার অর্থে একটা বিশাল বড় ত্যাগ। আমি রাজনৈতিক মতাদর্শের উপরে যে কোনো কিছুর বিষয়, যে কোনো বিষয়ের উপরে যে ত্যাগটা জুলাই আগস্ট আন্দোলনে, এটার প্রতি আমরা সম্মান জানাই। তন্নিয়াপুর যে বিষয়টা, তন্নিয়াপুর আমাদের ইমিডিয়েট সিনিয়র, অ্যাকচুয়ালি উনি 19-20 সেশন, কিন্তু মনোবিজ্ঞান ডিপার্টমেন্ট। তো তন্নিয়াপুর যে বিষয়টা, সেটা হচ্ছে ওনার যে আইকনিক মুহূর্তটা, কিছু বিষয় যেমন জুলাই আগস্টে, এই বিষয়গুলো জুলাই আগস্টকে তৈরি করছে, আজকের জুলাই আগস্ট কীভাবে শেপ হয়েছে, এই বিষয়গুলোতে এই জায়গাগুলোর গুরুত্ব অনেক বেশি। তন্নিয়াপুর ছবিটা যখন, তোমার মনে আছে কি না মামুন, 15 তারিখ 14 তারিখ 15 তারিখ হামলা করলো আমাদের উপর, আমি তো ছিলাম, আমি ওখানে ছিলাম, আমি হামলা শিকার হয়েছি, আমি সেখানে প্রতিরোধ চালানোর চেষ্টা করেছিলাম আমরা।
ওই ছবির পরে কিন্তু আসলে আমার মনে হয় না একটা ছেলে ছিল, একটা মানুষ ছিলাম আমরা যাদের রক্তটা গরম আমার হয় নাই। গুজ বাম্প হচ্ছে কথাগুলো বলার সময়। সত্যি আসলে গুজবাম্প হওয়ার মতো ঘটনা ওটা। মানে কার রক্তটা গরম হয় নাই, এবং এই বিষয়গুলো ট্রিগার করছে আজকের মানে কোটা সংস্কার আন্দোলন থেকে, একটা অভ্যুত্থান হওয়াতে এই বিষয়গুলো ট্রিগার করছে। সো তার প্রতি সম্মান রেখে আমরা আমরা করেছি, আমরা এই জায়গাটা ছাড় দিয়েছি। এখন কিন্তু এখন এখানে আমি এখানে একটা ছোট্ট বিষয় আমি হ্যাঁ অ্যাড করি, সেটা হচ্ছে যদি মানে এটা তো একটা নির্বাচন, নির্বাচনের একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে এখানে। ডেফিনেটলি। এভাবে তো অ্যাকচুয়ালি মানে আমরা একটা প্রতীকী অর্থে আমরা জুলাই আগস্টের প্রতি সম্মান রেখে এই বিষয়টা করেছি। তো সেই কিন্তু সেই হিসেবে আমরা চাইলে কিন্তু আমরা ৯ দফার ঘোষক আব্দুল কাদের ভাইও তো আছেন, ওনার সম্মানে কেন ছাড়ছি না, কিংবা আরও তো সমন্বয়করা আছেন যারা আসলে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, তো তাদের সম্মানে কেন ছাড়ছি না? কারণ এটা একটা নির্বাচন, কম্পিটিশন হোক, একটা সুস্থ কম্পিটিশন হোক, শিক্ষার্থীরা যাকে মনে করে সে আসবে। ঠিক আছে, এটা আমি মেনে নেওয়ার মতো একটা উত্তর হিসেবে ধরে নিলাম, কিন্তু তোর কাছে কি মনে হয় না যে ছাত্রদল, যেহেতু আমি যদি ধরেও নিই এটা ছাত্রদলের একটা, তুই যেটা বললি প্রতীকী অর্থে ব্যবহার করা, তো প্রত্যেকটা রাজনৈতিক দলের তো আসলে প্রতীকী অর্থের পেছনেও কিছু এজেন্ডা থাকে, কিছু স্টান্টবাজিও থাকে। আমি স্টান্টবাজি শব্দটা যদি একটু নেগেটিভ শোনায় আমি সেটা উইথড্র করলাম, বাট ব্যাপারটা তো আসলে ওই রকম। তোর কি মনে হয় না যে এখন কিন্তু টেকনিক্যালি ক্যাম্পাসের মধ্যে অপোনেন্ট, মানে মুখোমুখি দুইটা পার্টি হচ্ছে ছাত্রদল আর শিবির, এটা তো মানতে হবে। ছাত্রদল ছাত্রলীগ ছিল আগে, এখন ছাত্রদল শিবির। তো তোর কি মনে হয় না যে ছাত্রদল যদি অপোনেন্টের জন্য এরকম একটা স্যাক্রিফাইস করতো, এটা আরও অনেক বড় একটা স্টানবাজি হইতো তোদের ভালোর জন্য? দেখো মামুন, মানে ওই যে আমি একটা কথা বললাম যে এটা তো একটা নির্বাচন, দিন শেষে প্রতিদ্বন্দ্বিতা, আমি অপোনেন্ট বলবো না, আমি এই জিনিসটাকে আমি আসলে কীভাবে বলতে পারি, আমি বলবো কম্পিটিটর। প্রতিযোগিতা হচ্ছে এখানে, একটা সুস্থ প্রতিযোগিতা আমরা এক্সপেক্ট করি, যেই আসুক। দুই পক্ষতেই আমরা যারা আছি কম বেশি সবাই জুলাই যোদ্ধা। আমরা জুলাইতে আমরা প্রত্যেকে কম বেশি সবাই মাঠে থাকছি, সবাই এখানে লড়ছি। সুতরাং কম্পিটিশন হোক, শিক্ষার্থীরা বেছে নিক, নিজেদের মতো বেছে নিক। যারা ভোট দেবে তারা তো নিজেরাও জুলাই যোদ্ধা। এখানে তো ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে জুলাই আগস্টে মানে অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো তাদের তো স্বতঃস্ফূর্ত পার্টিসিপেন্ট ছিল, তারাই তো অ্যাকচুয়ালি এই জিনিসটাকে ইনিশিয়েশন করেছে। তো সেই হিসাবে ওইভাবে ব্রড আমব্রেলার আন্ডারে আনতে গেলে আসলে বিষয়টা ওইভাবে আসলে হয় না। নির্বাচন এটাকে আসলে এইভাবেই করতে হবে, এবং সব প্যানেল আসলে তো নেওয়া পর্যন্ত ছাড়ও দেয় নাই। আই গেস আমি নাম না বলে তুমি হয়তো জানতে পারবো, আরও অনেকগুলো প্যানেল আছে যারা এইসব প্রার্থীরা দিয়েছে। ওকে। সো ইটস আপ টু দ্য এভরি প্যানেল। প্রত্যেক প্যানেল আসলে তার নিজস্ব কিছু প্রতীকী কাজ করবে অবশ্যই, এবং আমার মনে হয় এটা করা উচিত জুলাই আগস্ট অভ্যুত্থানের উপর, যে তাদের তাদের কমিটমেন্টটা কী এই আন্দোলনের উপরে, এই অভ্যুত্থানের উপরেই তো আজকের এই ডাকসু, এত কিছু সব কিছুতে এই একটা অভ্যুত্থানের উপরে, এটার প্রতি কমিটমেন্ট কিছু থাকতেই হবে। ছাত্রদলের কথাই যদি বলি, আমরা আমাদের প্রচারণার কাজ শুরুই করেছি 5ই আগস্ট শহীদ আনাসের কবর জিয়ারত করে। দিস ইজ আওয়ার কমিটমেন্ট টু দিস মুভমেন্ট, টু দিস আপরাইজিং, যে আমরা এটার মান, এটার মর্যাদা আমরা সমুন্নত রাখবো, এটাকে আমরা ধারণ করে আমরা আগামী বাংলাদেশে থাকাবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাবো। ফ্যান্টাস্টিক। আচ্ছা, আবিদ ভাইকে একটা বক্তব্য দিতে শুনলাম। আবিদ ভাই খুব আইকনিক একজন ভিপি ক্যান্ডিডেট এবার, উনি একজন খুব সুবক্তাও, ডেফিনেটলি মানতেই হবে, পরিষ্কার করতে হবে। তিনি বললেন যে গণরুম গেস্ট রুমের মূলোৎপাটন করবে। আমরা তো জানি গণরুম গেস্ট রুমের মূলোৎপাটন গত জুলাই আগস্টেই হয়ে গেছে, তো সেটাকে আবার কেন মূলোৎপাটনের কথা বলা হচ্ছে? এই গণরুম গেস্ট রুম কি ছাত্রদল নিজেরা ক্রিয়েট করেছে বা করবে, তারপরে উৎপাটন করবে, নাকি এটা শুধু একটা স্টান্টবাজি? আচ্ছা মামুন, তুমি আমি হচ্ছে 20-21 সেশন, ঠিক আছে? সো বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সর্বশেষ ব্যাচ, মোস্ট জুনিয়র যে ব্যাচটা, তারা হচ্ছে 24-25 সেশন 104তম ব্যাচ। তো এই 104তম ব্যাচের যে ঘটনাটা, আমি আগে ঘটনাটা কেন বলতে চাচ্ছি, একটু কনটেক্সটটা বুঝি আমরা, যে গণরুমটা কেন আসতে গেছে বা গণরুমের মূল উৎপাদন বিষয়টা কি হচ্ছে আসলে। গণরুম মূলত কখন তৈরি হয়? গণরুম মূলত তৈরি হয় যখন পর্যাপ্ত আবাসন প্রশাসন নিশ্চিত করতে পারে না শিক্ষার্থীদের জন্য। 104 ব্যাচের ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে, দুই একটা হল বাদে, দুই একটা হল যেখানে আবাসন সংকট একটু কম, এইসব হল বাদে বেশিরভাগ হলে শিক্ষার্থীদেরকে আবাসন ব্যবস্থা নিশ্চিত করার আগে ক্লাস শুরু হয়ে গেছে। এখন একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র চান্স পাইছে ফার্স্ট ইয়ার, ঢাকায় ধরো তার কেউ নাই, তার সেভাবে পরিচিত কেউই নাই বা যার বাসায় সে থাকতে পারবে। এই যে ছেলেটাকে কোনোরূপ আবাসনের ব্যবস্থা নিশ্চিত না করে, মাথার উপর একটা ছাদ না দিয়ে, একটা খাট না দিয়ে,
তাকে আমি বললাম তুমি ক্লাসে চলে আসো কালকে থেকে। ও থাকবে কোথায়, ও খাবে কোথায়? সব ফ্যামিলি কি মানে বাইরে একটা মেস ভাড়া করে বা একটা বাসা ভাড়া করে কি রাখতে পারবে সন্তানকে? সব ফ্যামিলির পক্ষে কি সম্ভব? ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু মধ্যবিত্তের বিশ্ববিদ্যালয় বলি আমরা, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের বিশ্ববিদ্যালয়, শেষ কর। ঠিক আছে? তো তারা কি পারবে এটা? পারবে না। তাহলে দেখেন, এই যে নিশ্চিত নিশ্চিত না করে ক্লাসগুলো শুরু করা হয়েছে, এর দায়টা কার? প্রশাসনের। সুতরাং আমাদের কথা হচ্ছে মূলোৎপাটন বলতে আমরা এই কথাটা বলতেছি, আগামীতে যখন যে কোনো ব্যাচ আসবে, এটার আমাদের একটা প্রসেস থাকবে। আমার যখন সার্কুলারটা বের হবে, তখন হচ্ছে আমার এখানে হচ্ছে আমি হচ্ছে আগেই ঠিক করে নিব যে আমার কতগুলো সিট লাগবে, ঠিক আছে? আমার কতগুলো সিট লাগবে, আমার কতজন স্টুডেন্ট আসবে, সেই হিসাবটা আমি আগে করব। সেই হিসাব করে আমার মোস্ট সিনিয়র ব্যাচ যেটা আছে তাদেরকে আমি সময় দিব, যাতে তারাও একটা সুন্দরভাবে রিসাফল হতে পারে, ঠিক আছে? অনেকগুলো ব্যাচের ক্ষেত্রে এরকম করা হয়েছে, সিনিয়র ব্যাচগুলো যেটা মূলত 18-19-এর সাথে এটা করা হচ্ছে, সেটা হচ্ছে হঠাৎ করে তাদেরকে বলা হচ্ছে তুমি চলে যাও, তুমি হলে থাকতে পারবা না, তুমি অমুক জায়গায় যাও, তমুক জায়গায় যাও। একটা শিক্ষার্থী এতদিন একটা ক্যাম্পাসে থাকলো, তাকে তো হুট করে আপনি এইভাবে বলে মানে চলে যেতে বলতে পারেন না। সে যাবে কোথায়? তার তো এখনো চাকরি আপনি নিশ্চিত করেন নাই। আপনার বিশ্ববিদ্যালয়ে একটা অন্যতম বিষয় ছিল আপনি কর্মসংস্থান নিশ্চিত করবেন একটা শিক্ষার্থীর। একটা শিক্ষার্থীর কর্মসংস্থান প্লেসমেন্ট পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্লেসমেন্ট একটা অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থীকে প্লেসমেন্ট দেয় বলে আমার জানা নেই, আমার সত্যিকার অর্থে জানা নেই। এইটা আপনি কোনো কিছু দিতে পারেন না, তার ইনকামের কোনো সোর্স নেই, তাকে পড়াশোনা শেষে আপনি তাকে বললেন বের হয়ে যাও। তাহলে তাকে তো আগে তো সময় দিতে হবে যে তোমাকে 2 মাস সময় দিলাম, তোমাকে 3 মাস সময় দিলাম, তুমি একটা নিজের ব্যবস্থা করো, তুমি একটু আস্তে ধীরে যাও। তাকে 1 সপ্তাহ টাইম দিয়ে বলা হচ্ছে। পুরো জিনিসটা কোনো ম্যানেজমেন্ট হয় নাই। এটা সামান্য একটু ম্যানেজমেন্ট ঠিকভাবে হলেই কিন্তু এই জিনিসটা ঠিক হয়ে যেত, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সব ম্যানেজমেন্টগুলো যদি এটাই গণরুমের সমস্যা। সব ম্যানেজমেন্টগুলো আমি ধরে নিলাম ঠিকভাবে হলো, ছাত্রদল এসে সবকিছু ঠিকঠাক করে ফেললো, ভিপি ছাত্রদলের এটা ঠিক করা, প্রশাসনের ঠিক করার বিষয়। আই মিন ডাকসুর যে প্যানেল, ছাত্রদল উইল অ্যাডভোকেসি ফর ইট, অ্যাডভোকেট ফর ইট, যে আমরা বলবো। ওকে, বাট এটা প্রশাসনকে ঠিক করতে হবে, প্রশাসনের দায়িত্ব। সবকিছু ছাত্র সংগঠনের দায়িত্ব না। আচ্ছা ছাত্র সংগঠন বাধ্য মানে কি বলে যে মানে এটা ছাত্র সংগঠন ফোর্স করে নিজে প্রশাসন সাজাটা, যেটা ছাত্রলীগ সাজছে, এটা আসলে একটা ছাত্র সংগঠনের কাজ না। ছাত্র সংগঠন বলবে, চাপ দিবে, কিন্তু প্রশাসনকে এই কাজটা করতে হবে এবং চাপের ফলে প্রশাসন কাজগুলো করবে, আমাদের বিশ্বাস। আচ্ছা, আমি ধরে নিলাম যে ছাত্রদল অ্যাডভোকেসি করেই জিনিসগুলো সলভ করলো প্রশাসনের মাধ্যমে। এখন আমার প্রশ্ন হচ্ছে, একটা একাডেমিক পরিবেশ সুষ্ঠু ক্যাম্পাসে যেখানে কোনো রকম গণরুম গেস্ট রুম নাই, সেখানে কি ছাত্রদল লেজুর ভিত্তিক রাজনীতি করতে পারবে? কারণ ছাত্রদল লেজুর ভিত্তিক রাজনীতি তখনই করতে পারে সফলভাবে যখন তার মিছিলের পেছনে লোক থাকে, তখনই থাকে যখন ক্যাম্পাসে এরকম ফ্রাস্ট্রেটেড পোলাপান থাকে। এটা তো আমরা আগের বছরেও দেখে আসছি যে ছাত্রলীগের মিছিলে কেন মানুষ যাইতো। আমি একটু শেষ করি, যেই ছেলেগুলা গণরুমে থাকতো হলে, সেই ছেলেগুলা গণরুমে থাকার জন্য শুধুমাত্র একটা জায়গা পাওয়ার জন্য ছাত্রলীগের মিছিলে বাধ্য হয়ে যেত। এভাবে ছাত্রলীগ লোক জড়ো করতো। ছাত্রদল তো সেটা থেকে ডিফারেন্ট কিছু করে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এটা কি একটু আমি একটু শেষ করি, এটা তো সেলফ নাইফিং না? যে হচ্ছে ক্যাম্পাসে একাডেমিক পরিবেশ সুন্দরভাবে নিশ্চিত করা হলো, এরপরে ছাত্রদল লেজুর ভিত্তিক রাজনীতি কিভাবে করবে? এটা আমার প্রশ্ন। ছাত্রদল ওই রাজনীতিটাই করে না। ছাত্রদলের রাজনীতি করে না। রাজনীতির কথা বলছো, এটা ছাত্রলীগের রাজনীতি। ছাত্রদলের রাজনীতি করে না, ছাত্রদলের রাজনীতি করে না, এটা ছাত্রলীগের রাজনীতি। এটা সবাই দেখতেছে না। আই এম টেলিং ইউ, লেট মি এক্সপ্লেইন দ্যাট থিং। ছাত্রলীগের রাজনীতি গত ক্যাম্পাসে গত 17 বছর ছাত্রলীগের একক রাজত্ব চলছে। ছাত্রলীগের রাজনীতি এটা, একটা ছেলেকে গণরুমে রাখবো, আমি তাকে চাপে রাখবো, আমি তাকে দিনে 3 বার প্রোগ্রামে ডাকবো, গেস্ট রুম ডাকবো, গেস্ট রুমে গালিগালাজ করবো, তাকে মানসিক একটা টর্চার করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা দেখছি, তারা আসলে এই যে ছাত্রলীগের ট্রমা, সেটা থেকে কিন্তু সহজে বের হতে পারছে না। এটা এত বড় ট্রমা, এত অত্যাচার করা হয়েছে তাদের উপর, জীবন থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা সময়, অত্যন্ত প্রেসিয়াস কিছু মোমেন্ট তাদের জীবন থেকে নষ্ট করে ফেলা হয়েছে, এই ছাত্রলীগ নষ্ট করে ফেলছে। এই রাজনীতি আমরা করতে পারবো না, এটা সম্ভব না আমার পক্ষে, কারো পক্ষে সম্ভব না। আমরা যারা ছাত্র করছি, আমি আনান নিজের খরচে গেছি, ছাত্রদের প্রোগ্রামে গেছি, নিজে পরিশ্রম করছি, আমি হলে কোনো সুবিধা পাইনি, কোনো এক্সট্রা বেনিফিট পাইনি। আমরা কেন গেছি এই বিষয়টার জন্য? আমরা কেন গেছি ছাত্রদলে? তখন কজের জন্য, মানুষ কারণের জন্য, মানুষ কজের জন্য আসলে মুভ করে। মানুষকে যদি আপনি কানেক্ট করতে পারেন, তাহলে মানুষ আপনার সাথে মুভ করবে। এটার জন্য আপনাকে তাকে জিম্মি করতে হবে না। জিম্মি করে আসলে আপনি যদি রাজনীতি করেন, এই রাজনীতি টিকবে না। ছাত্রলীগের এত কর্মী, 2000 কর্মী পোস্টের, তাদের এত কর্মী, তারা কোথায় ছিল? তারা বিদ্রোহ করে বসছে ছাত্রলীগের বিরুদ্ধে। ছাত্রলীগের অন্যায় দেখে আর তারা চুপ থাকতে পারে নাই। জুলাই আগস্টে আমি যদি কথা বলি, এই যে যারা আজকের প্রচুর শিক্ষার্থী তো আসলে সাবেক ছাত্রলীগ কর্মী ছিল, তারা তো বিদ্রোহ করছে, কারণ তারা এই আমলাটা আর সহ্য করতে পারে না। মানুষ একসময় বিস্ফোরণ, মানে মানুষ যদি কানেক্টিং এর রাজনীতি হয়,
আমি তোর কথাই ধরে নিলাম যে এটা কানেক্টিংয়ের রাজনীতি, কানেক্টিং তোরা মানুষের সাথে করিস জন্য মানুষ তাদের মুভ করে। কয়েকদিন আগেও তো দেখলাম ছাত্রদল যখন হলে কমিটি দিল সবাই মিলে ক্ষোভে ফেটে পড়লো এবং তারা বলল কি যে হচ্ছে ছাত্রদলের কমিটি ছাত্রলীগকে যেভাবে বিদায় করা হয়েছে ছাত্রদলকেও সেভাবেই বিদায় করা হবে। এটা তো সাধারণ শিক্ষার্থীদের ওই একই ক্ষোভ, তাহলে এই ক্ষোভটা কেন যদি কানেক্টিংয়ের রাজনীতি হয়? এখানে আমি দুইটা বিষয় বলি প্লিজ। প্রথম বিষয়টা হচ্ছে আন্দোলন খুব বেশি অংশ করে নাই, আন্দোলন করেছে একটা মানে ওই দিন রাতের ঘটনা তুমি যেটা বলছো না, আমাদের কমিটি ঘোষণা পরের দিন আমি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলাম, আমি হলে তখন ছিলাম আর কি, তো খুব বেশি মানুষ করেনি। এবং একটা বড় বিষয় হচ্ছে একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী এই আন্দোলনের নেতৃত্বে থাকছে। মানে ওই দিন আসলে কি হয়েছে, ছাত্রদলের নামে ছাত্রদলের বিরুদ্ধে স্লোগান হয়েছে, আর অপরাপর আরেকটি সংগঠনের পানির ফিল্টার ভাঙা হয়েছে। এখন প্লিজ অবাক করার মতো বিষয়, যারা নেতৃত্ব দিয়েছে তাদের কোনো ফিল্টারের কোনো হাত লাগে নাই। মানে এটা খুব অবাক করার মতো বিষয় যে একটা হলে হামলা, মানে শিক্ষার্থীরা বলছে যে রাজনৈতিক কোনো দলের গিফট আমরা মানে রাখবো না আমাদের হলে, তারা একটা সংগঠনের মানে পানির ফিল্টার ফেলে দিল। খুব আরেকটা সংগঠনের বিরুদ্ধে হচ্ছে তারা স্লোগান দিল, খুব মানে আশ্চর্যজনকভাবে একটা নির্দিষ্ট সংগঠনের কোনো কিছুর কোনো সমস্যা হলো না, মানে কোনো গিফটের কোনো কিছুর সমস্যা হলো না। তো দ্যাট ওয়াজ দ্য কমপ্লিট মানে একেবারে প্রিপ্ল্যান্ড মব, আমি এটাকে বলবো। আমি ওই দিনের রাতের বিষয়টাকে এটা মব করেছে, এবং কে বা কারা করেছে এগুলো আমরা সবই জানি, এগুলো আমরা দেখছি। শিবিরের উপর দায় দিয়ে দিচ্ছ? না, শিবিরের আমি এখানে শিবিরের দায় দিচ্ছি। আচ্ছা, খালি তা কার উপর দায় দিচ্ছিস? আমি নাম দিব না কারো, ঠিক আছে? এটা আই গেস আমাদের মানে লিসেনার যারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা, তারা প্রত্যেকেই বিষয়টা সম্পর্কে অবহিত। এবং যে হল থেকে যারা যারা বের হয়েছে শিক্ষার্থীরা কম বেশি প্রত্যেককেই চিনে তারা। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মামুন এইখানে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বোকা না, তারা সবই বুঝে। হয়তো সবসময় বলে না, মুখের উপর বলে না এসে, কিন্তু যখন বলবে তখন বুঝবে যে এই যে সততা, বা কেউ যদি মানে কি বলা যায় যে একটু বাটপারি করার চেষ্টা করে, কিংবা হচ্ছে মানে কি বলা যায় প্রতারণা করার চেষ্টা করে শিক্ষার্থীদের সাথে, এগুলো শিক্ষার্থীরা বুঝে যায়। সো ইউ হ্যাভ টু বি অনেস্ট উইথ দেম, ইউ মাস্ট বি অনেস্ট উইথ দেম। আপনি নিজেকে শো করতে হবে যে আমি এইটা ভাই, আমার এইটাই অনেস্টি, আমি এইভাবে আছি, আমি তোমার জন্য এইটা করতে পারবো, এবং আমি তোমাকে এটা দিতে পারবো, এবং তোমার যাতে এই ক্ষতিটা না হয় আমি চেষ্টা করবো। অ্যান্ড বাকিটা তাদের জাজমেন্টের উপর ছেড়ে দিতে হবে। মানে তাদের জাজমেন্ট অনেক ভালো, এবং তারা ভুল সিদ্ধান্ত নেবে না, কখনো নেয় না। ছাত্র দল, ছাত্র শিবির, মানে শিবিরের প্রসঙ্গ বারবার আসতেই হবে কারণ আমাদের অনেকগুলো কনটেক্সটের সাথে শিবির আসলে কানেক্টেড। শিবিরকে আমরা সবসময় বলি হচ্ছে গুপ্ত সংগঠন। এখন গুপ্ত সংগঠন বলার কারণ এটা যে তারা সাবেক ছাত্রলীগ ছিল এবং তারা ছাত্রলীগে, এটা তাদের রাজনৈতিক কৌশল, এটা তাদের ব্যাখ্যা। এটা আমি যেহেতু শিবিরের কেউ এখানে নাই তাদের ব্যাপারে কিছু না বলাটাই ভালো, যেহেতু তাদের ব্যাপারে ডিফেন্ডিংয়ের কেউ নাই। এখন একই প্রশ্ন অনেক সময় ছাত্রদলের বিরুদ্ধেও ওঠে যে ছাত্রদলেও অনেক এক্স ছাত্রলীগার আছে, তারা কমিটিতে পদপ্রাপ্ত। একই সাথে আমাদের যিনি আবিদ ভাই ভিপি পদপ্রার্থী ছাত্রদল থেকে, ওনার নামেও একটা এলিগেশন আছে যে উনি শিবির করতেন আগে। এই বিষয়টা নিয়ে তোর ব্যাখ্যা কি? আবিদ ভাইয়ের বিরুদ্ধে যে কথাটা, এটা একটা সম্পূর্ণ মিথ্যা প্রপাগান্ডা। আবিদ ভাই মিল্লাতে স্টুডেন্ট ছিলেন, তামিরুল মিল্লাতে স্টুডেন্ট ছিলেন, মাদ্রাসা স্টুডেন্ট ছিলেন। মাদ্রাসা স্টুডেন্ট মানে বা তামিরুল মিল্লাতে পড়েছেন মানে যে ওনাকে শিবির ট্যাগ দিতে হবে, এটা আসলে খুব নিম্নমানের একটা মানে এটা কি বলবো কুরুচিপূর্ণ একটা কাজ হয়েছে। যারা এই প্রপাগান্ডাটা চালাইছে আমার মনে হয় মানে এতটা এতটা মানে নিচে যাওয়ার আসলে কোনো প্রয়োজন ছিল না। আপনি যে কাজটা করেন ওটাও খুব রুচিশীল কাজ করেন তা না, বাট মানে কুরুচিরও হয়তো একটা সীমা থাকা উচিত। যাই হোক, আমি এটা নিয়ে আর কোনো কথা বলবো না। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে কি জানি বলছিলাম আমি একটু, ছাত্রলীগার আছে, এক্স ছাত্রলীগার ছাত্রদলের কমিটিতে, ছাত্রলীগের কমিটি, সরি ছাত্র দলের কমিটিতে কিছু সাবেক ছাত্রলীগারের বিরুদ্ধে অভিযোগ যখন পাওয়া গেছে, সেগুলো যখন সুস্পষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে, সাথে সাথে তুমি দেখবে এমন তদন্ত কমিটি হয়েছে এবং ওই দিনই অনেককে বহিষ্কার করা হয়েছে। এখন এখানে যে জিনিসটা হয়, আমরা তো ভেরিফিকেশন করার চেষ্টা করি, অনেক সময় অনেকে তথ্য লুকিয়ে রাখে, এদের অনেক সময় তথ্য প্রাথমিক ভেরিফিকেশনে ধরা পড়ে, এরা কমিটিতে এদের নামিয়ে আসে। তারপরে অনেকে অনেক চতুরতার সাথে সক্ষম হয় পুরো দমে নিজেদের পরিচয়টা গোপন রাখার জন্য। এদের যখন পরে ধরা পড়ে আমরা কিন্তু সাথে সাথে ব্যবস্থা নেই। তুমি কিন্তু দেখো ছাত্রদল কিন্তু অনেককে সাথে সাথে একটা বহিষ্কার করে দিচ্ছে।
হুম, এবং সম্ভবত আরো চলমান, আরো অনেকগুলো বহিষ্কার আসবে সামনে। হুম, সো সেটা কি হয় দেখো। বাট আমি বলবো ভরসা রাখতে পারো, ছাত্রদল কোনো অপরাজনীতিকে স্থান দিবে না। আমরা এই কারণে রাজনীতি করি নাই যে আমরা এখন মুসলিম থেকে এসে জালেম হয়ে যাব। আমরা এই রাজনীতিটা করছি, আমরা মানুষের জন্য রাজনীতি করছি, শিক্ষার্থীদের জন্য রাজনীতি করছি, আমাদের দেশটা বাঁচানোর রাজনীতি আমরা করছি সবসময়। আমরা আমাদের এই কমিটমেন্টটা আমাদের সবসময় ঠিক থাকতে হবে। কমিটমেন্ট যদি নষ্ট হয়ে যায়, দ্যার ইজ নো ওয়ে এই রাজনীতি আর ফিরবে না। এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখলাম যে বাকি রাজনৈতিক দলের যে প্যানেলগুলো আছে, বাকছাস, শিবির, বাম এবং স্বতন্ত্র ঐক্যজোট, যেটা প্রত্যেকটা প্যানেলই ঘোষণা সেই দলের নিজ নিজ যারা হেড অফ দ্য রেসপন্সিবিলিটিতে আছেন তারা করেছেন, এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে স্পটগুলো আছে সেখানে দাঁড়িয়েই যার যার মতো করে প্যানেল ঘোষণা করেছেন। ছাত্রদলের ক্ষেত্রে শুনলাম প্যানেল নাকি তারেক রহমান নিজে ঘোষণা করেছেন। And আমার প্রশ্ন হচ্ছে, একটা ক্যাম্পাসে ডাকসুতে প্যানেল ঘোষণা করার জন্য তারেক রহমান নিজে লাগবে? উনি বিদেশ থেকেই সব কিছু কন্ট্রোল করছেন এবং ডাকসু ঘোষণাটাও তিনি কন্ট্রোল করছেন। ডাকসুতে যদি ছাত্রদল ভিপি হয়ে যায়, ছাত্রদলের কেউ যদি ভিপি হয়ে যায়, ডাকসুটাও কি তারেক রহমানই হ্যান্ডেল করবেন? এটা আমার প্রশ্ন। এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য যে ছাত্রদলের প্যানেল হচ্ছে তারেক রহমান ঘোষণা করেছেন। প্রথমত হচ্ছে ছাত্রদলের প্যানেলটা কীভাবে সিলেকশন হয়েছে এটা একটু বলি। ছাত্রদলের প্যানেলটা সম্পূর্ণ আভ্যন্তরীণ ভোটাভুটির মাধ্যমে সিলেকশন হয়েছে। আমাদের ইন্টারনাল কাউন্সিল হয়েছে, সে কাউন্সিলের মাধ্যমে ভিপি, জিএস, এজিএস এগুলো ঠিক হয়েছে এবং প্রত্যেকটা প্রার্থীর বিষয়ে ভোটাভুটি হয়েছে। এইটা হচ্ছে প্রথম বিষয়। সুতরাং এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এটা করেছেন, এটা সম্পূর্ণ ভুল। দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্যানেল ঘোষণা হয়েছে হচ্ছে অপরাজেয় বাংলার পাদদেশে, ঠিক আছে? সো লন্ডনে ঘোষণা হয় নাই, অপরাজেয় বাংলার পাদদেশে। সেখানে প্রেস কনফারেন্স করে আমাদের ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই উনি হচ্ছে এটা ঘোষণা করেছেন। হ্যাঁ, আর 5টা ছাত্র সংগঠন থেকে আমাদের যে ডিফারেন্সটা আর কি, সেটা হচ্ছে আর 5টা ছাত্র সংগঠনের ক্যাম্পাসের যে সর্বোচ্চ যে নেতা, সভাপতি বা সাধারণ সম্পাদক, তারাই মূলত তাদের প্যানেলের লিডার হয়েছে কম বেশি সবখানে। ছাত্রদল এই ক্ষেত্রে মানে ছাত্রদলের যে সিনিয়র লিডারশিপ তারা এখানে ছাড় দিয়েছেন, তারা এই জায়গাতে জুনিয়রদেরকে সুযোগ দিয়েছেন এবং জুনিয়রদের মধ্যে কাউন্সিলে ভোটাভুটি হয়ে আভ্যন্তরীণ কাউন্সিলে সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়, আমরা একটা গণতান্ত্রিক প্রসেসের মধ্যে যাচ্ছি, আমাদের একটা গণতান্ত্রিক প্রসেসের মধ্যে যাচ্ছি, আমরা ডাকসু নির্বাচনের মধ্যে যাচ্ছি। নির্বাচন একটা গণতান্ত্রিক প্রসেস, এই গণতান্ত্রিক প্রসেসে যাওয়ার আগে নিজেদের মধ্যে গণতন্ত্রটা প্র্যাকটিস হওয়াটা খুব বেশি জরুরি। সুতরাং এটা আমাদের সর্বোচ্চ গুরুত্ব ছিল। কাউন্সিলের মাধ্যমে ছাত্র দলের প্যানেল এটা ঠিক হয়েছে। সুতরাং এই তারেক রহমান ঘোষণা করেছে, এগুলো সম্পূর্ণ হচ্ছে একটা মিডিয়া ট্রায়াল। আনন্দ, ডাকসুর কেন্দ্রীয় সংসদে তুই সদস্য পদপ্রার্থী ছাত্রদলের প্যানেল থেকে। আমি তো তোকে ভোট দিব না, তুই এটা শিওর থাক, কারণ তুই যে ছাত্রদল করিস সেটা আমার পছন্দ না। ইভেন আজকের ডিসকাশনের পরেও খুব একটা পছন্দ হয় নাই। আচ্ছা, আমি না হয় ভোট দিলাম না, আমার একটা ভোটে তোর কিছু আসে যায় না। তোর বাকি ভোটাররা কেন তোকে ভোট দিবে এটা বল। মামুন দেখো, ক্যাম্পাসে সমস্যা প্রচুর। আমাদের 3 ধরনের সমস্যা আমি যদি তোমাকে বলি মামুন। একটা হচ্ছে আমাদের ঐতিহাসিক কিছু সমস্যা আছে যেগুলো সর্ট আউট করতে হবে, কিছু বর্তমান সমস্যা আছে যেগুলো সর্ট আউট করতে হবে, কিছু আছে ভবিষ্যতে সমস্যাগুলো হবে ঐতিহাসিক এবং বর্তমানের সংমিশ্রণে। এই সমস্যাগুলোকে এখনই এটা ডিল করে রাখতে হবে যাতে ভবিষ্যতে সমস্যাটা না আসে। ভবিষ্যতে যে পথে যাবে, যে পথে আসলে গেলে একজন শিক্ষার্থীর সব দিক দিয়ে হচ্ছে তার বেনিফিটস হবে, এই বিষয়গুলো আমাদেরকে এখন ভাবতে হবে। এইটা ভাবতে হবে বলেই মূলত হচ্ছে ডাকসুটা গুরুত্বপূর্ণ। একজন ডাকসু নেতা বা একজন ছাত্র নেতার আসলে গুরুত্ব যেটা হওয়া উচিত, যে জিনিসটাতে তার উপর ফোকাসটা থাকা উচিত, হচ্ছে সে এই বিষয়গুলো ভাবছে কিনা, একজন শিক্ষার্থীর ওয়েলফেয়ারের কথাটা সে ভাবছে কিনা, যে একজন শিক্ষার্থীকে মানে কোন জিনিসটা তার জন্য ভালো হবে, কিভাবে তার ক্যারিয়ারটা সুন্দরভাবে হবে, কিভাবে তার একাডেমিক লাইফটা সুন্দর হবে, তার আবাসনটা ঠিক হবে, তার খাদ্য সমস্যাটা ঠিক হবে। এই বিষয়গুলো নিয়ে কাজ কে করছে, কে ভাবছে, কে কথা বলছে, কার কি প্ল্যানিং আছে। আমি বিশ্বাস করি এবং আমার এই বিষয়ে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দলে আমাদের যে প্যানেল আসছে, আমরা এখানে যে আমাদের ইশতেহার হবে, ইশতেহারটা পুরো বিস্তারিত যখন ঘোষণা হবে তখন এখানে আরো অনেক ডিটেলস থাকবে। তবুও আমি কিছু বলে রাখি, সেটা হচ্ছে আমরা এই প্রত্যেকটা বিষয় আমরা আসলে আলোচনা করেছি এবং প্রত্যেকটা বিষয় আমাদের এখানে দফার মধ্যে আছে এবং আমরা সবসময় এটা খেয়াল রেখেছি যাতে এটা যাতে কোনো অলীক দাবি না হয়ে যায়, এমন কোনো দাবি না হয়ে যায় যেটা হচ্ছে মানে ওই যে বেহেশত বানিয়ে দিব বা ওই যে মানে অনেক কিছু করে ফেলবো এরকম না। আমি এমন দাবি চাই যেটা বাস্তবসম্মত,
যেমন আমি দু একটা শুনি। এক বছর আমার মেয়াদকালের মধ্যে আমি এটা করতে পারবো। আমি যদি এক্সাম্পল বলি, খাবারের সংকট, খাদ্য সংকট, মানে খাদ্য সংকট বলতে আমি তো মানে আমার নিজের তুমি মাঝখানে দেখলাম আমি হচ্ছে আমাকে একটু ওষুধ খাইতে হলো আর কি গ্যাস্ট্রিকের জন্য। হলের খাবার খেয়ে হলের খাবার খেয়ে, ক্যাম্পাসের খাবার খেয়ে আমার নিয়ারলি আলসারের লেভেলের অবস্থা চলে গেছে। আমি এখন আসলে কোনো ঝাল তেল মশলা খুব বেশি ভালোভাবে খাইতে পারি না। এবং এই সমস্যা আমার না, আমার মনে হয় ক্যাম্পাসে খাওয়া দাওয়া করে এরকম কোনো ছেলে নাই যে পেটে কোনো সমস্যা নেই। মানে হয় মানে খাবারের মানটা এত খারাপ হয়ে গেছে, প্রত্যেকটা ক্যান্টিনে মেসে খাবারের মান এত খারাপ, খাবারের কোয়ালিটি এত খারাপ। মেসগুলোর বিষয়ে অনেক সময় এরকমও শুনি যে কারণ বাজারে আরো অনেক পিছন থেকে পুরানা ফেলে দেওয়া বাসি জিনিসগুলো তারা নিয়ে আসে, ওটাই রান্না করে খাওয়া। আগে যখন আমরা জিজ্ঞেস করেছি যে 5ই আগস্টের আগে যখন ছাত্রলীগ আমলে ছিল, তখন আমরা যখন জিজ্ঞেস করেছি যে ক্যান্টিন মালিকদের যে আপনারা এটা ভালো মানে খাওয়া রান্না করতে পারেন না কেন, তারা তখন জবাব দিত যে ভাই ছাত্রলীগের লোকজন ফাও খায়, এটা করে ওটা করে সেটা করে, আমরা আসলে ব্যবসা করতে পারি না। 5ই আগস্টের পরেও দেখি তারা ওই একই কথা, ব্যবসা করতে পারি না ভাই, এটা করে। ছাত্রদল গেলেও যদি একই কথা বলে, না বিষয়টা আসলে কোনখানে প্রবলেম। এখন তো তার কাছে চাঁদাবাজি কিছু করছে না, কেউ ফাও খাচ্ছে না, কিছুই করছে না। কোনো হলগুলোতে আমার জানার মধ্যে এরকম এখন কেউ ফাও খায় না এখনো। কেন তাহলে এই সমস্যা হচ্ছে? আসল সমস্যা যেটা সদিচ্ছার অভাব, আসল সমস্যা যেটা মুনাফার প্রতি লোভ, আসল সমস্যা যেটা হচ্ছে যথেষ্ট কড়া মনিটরিং এর অভাব। শক্ত হাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলোর ব্যবস্থা নেয়। 2-1টা হল আছে যেসব হলের খাবারের মান খুবই ভালো, খুবই ভালো বলতে মানে এই খারাপের মধ্যে কিছুটা ভালো, মন্দের ভালো আর কি। বাকি হলগুলো এরকম করছে না, বাকি হলগুলোতে এই অপশনটা নেই। এইটা নিয়ে আমাদের কাজ করতে হবে, এবং এইটা খুব কঠিন কাজ না, মনিটরিংটা শক্তিশালী ভাবে করতে হবে। ভাই তোমার খাবারে এই জিনিসটা কেন বেশি হচ্ছে, টেস্টিং সল্ট কেন অতিরিক্ত হচ্ছে, এবার তুমি মাংসটা ঠিকভাবে রান্না করছো কিনা। মাংস যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট সময় ফুটাতে হয়, তাহলে এই মাংস যে আসলে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়, এটাই তো অনেকে জানে না। এটা তো নিশ্চিত করতে হবে, এটা পুষ্টিমান নিশ্চিত করতে হবে। একটা শিক্ষার্থী তার ব্রেইনে প্রচুর এনার্জি যায়, ব্রেইন অনেক এনার্জি খায়, তার খাবারের মানটা তো ভালো করতে হবে। এবং এটা মনিটরিং, জাস্ট আমার বিশ্বাস মনিটরিং এর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারি। এটা খুব মানে রিলায়েবল একটা কথা। কারণ আমি একটা পয়েন্টে তোর সাথে একটু এগ্রি করতে চাই। কারণ অনেককেই দেখি বলতে শুনি যারা ডাকসু ক্যান্ডিডেট প্রার্থী, ও কিন্তু সদস্য প্রার্থী, ও বলতেছে যে হচ্ছে ও ক্যাম্পাসের রেজিস্টার বিল্ডিং এর প্রবলেম সলভ করে দিবে, পরিবহনের প্রবলেম সলভ করে দিবে, আরো নানান যত যাবতীয় প্রবলেম আছে সব সলভ করে দিবে। কিন্তু সেটা কি আসলে ডাকসু ভিপি বা ডাকসু প্যানেল প্রার্থী সদস্য হয়ে কতটা সম্ভব, রিলায়েবল, এটা তো আসলে একটা প্রশ্ন থাকে। বাট তুই যেটা বললি মনিটরিং, ইটস আ গুড পয়েন্ট, যে মনিটরিং করলে ভালো করা যাবে। এইখানে খুব ভালো একটা পয়েন্ট তুমি তুলে ধরছো। আসলে এই পয়েন্টটা নিয়ে আমরা ডাকসু নির্বাচনের আগে অনেক আলাপ করেছিলাম আমাদের জাতীয় ছাত্রদল। আমরা, তোমার মনে আছে কিনা, আমরা 377 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছি ডাকসু নিয়ে। একদল আছে হচ্ছে তারা জাতীয় নির্বাচন নিয়ে অনেক সংস্কারের কথা বলে, কিন্তু ডাকসুর সংস্কারের কথা তারা বলে না। কিন্তু ডাকসুর সংস্কারটা অনেক প্রয়োজন। সত্যি কথা বলতে কি, ডাকসুর যে বর্তমান গঠনতন্ত্র, এখানে ভিপিজিএস তুমি যদি তাদের মানে ক্ষমতা বা তুমি যদি এটা দেখো, খুব হতাশ হয়ে যাবে। আসলে খুব বেশি শক্তিশালী কিন্তু কোনো পদ না ভিপিজিএস, সেখানে সদস্যের কথা তার উপরে আসলে। সো আমরা আসলে কি হতো, আমরা আওয়াজ রাখতে পারি, আমরা অ্যাডভোকেসি করতে পারি, আমরা চাপ রাখতে পারি। শিক্ষার্থীদের যে সমর্থনটা আছে, এই সমর্থনটাকে কাজে লাগিয়ে আমরা শিক্ষার্থীদের দাবিগুলো আদায় করে নিতে পারি। আমি যেমন খাদ্যের যে সমস্যাটা বললাম, এটা শক্তিশালী মনিটরিং এর মাধ্যমে এটাকে আদায় করে নিতে হবে, কিন্তু আদায়টা করে নিতে হবে প্রশাসনের মাধ্যমে। পাশাপাশি এটা আমার দাবি, আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি, সেটা হচ্ছে ডাকসুর যে গঠনতন্ত্র, এইখানে আসলে সংস্কারটা অতীব জরুরি। এইখানে শিক্ষার্থীদের ক্ষমতায়নটা অনেক বেশি জরুরি। ঠিক আছে, এইখানে 2টা পদ, মানে প্রেসিডেন্ট মানে অর্থাৎ এবং কোষাধ্যক্ষ, এই 2টা পদ সরাসরি 2জন শিক্ষক নিয়োগ হয়। আমি পৃথিবীর কোন ছাত্র সংসদে, পৃথিবীতে ছাত্র সংসদ প্রায় কম বেশি অনেক সব বিশ্ববিদ্যালয় আছে, পৃথিবীর কোন ছাত্র সংসদে একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি এখন মানে প্রেসিডেন্ট হন না। এটা পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে এই। তাহলে এখন পাওয়ার ইমব্যালেন্সেরও তো একটা বিষয় আছে। কারণ যদি ভিপি না থাকে, মানে ভিসি যদি না থাকে প্রেসিডেন্ট হিসেবে, এখানে তো পাওয়ার ইমব্যালেন্স হয়ে যায়। আমার তো ভিসির সমকক্ষ আরেকজন এখানে পাওয়ার ইমব্যালেন্স তো তার সাইডে হয়ে আছে, মানে ইমব্যালেন্সটা তার সাইডে, সে অনেক বেশি পাওয়ারফুল। তো ভিসি কি সর্বে, আমি বলি ভিসি তো সর্বে সর্বা ইউনিভার্সিটি, তো তাকে টপে কেন সর্বে সর্বা?
কে সর্বে সর্বা হবে? সর্বে কিছু হইলেই তো আমরা ভিসির দিকে আঙুল তুলি। কমন কনসেনসাসে এখানে ক্যাম্পাসে একটা সিদ্ধান্ত, যেখানে ক্যাম্পাসের সবগুলো স্টেক হোল্ডারের স্বার্থটা রক্ষা হয়। ক্যাম্পাসে শুধু ভিসি একা না, প্রশাসন একা না, এখানে শিক্ষার্থীরা আছে, তাদের দাবিটা রক্ষা করতে হবে। তো ভিসি তাদের বিষয়টা রক্ষা হবে। হল সংসদের, আমি তোমাকে জাস্ট একটা বিষয় বলি, হল সংসদ যদি কোনো একটা সিদ্ধান্ত জানায়, হল প্রভোস্ট চাইলে সিদ্ধান্ত ক্যান্সেল করে দিতে পারে। জাস্ট মানে একটা গণতান্ত্রিক ইলেক্টেড প্যানেল একটা সিদ্ধান্ত নিচ্ছে বা একটা সিদ্ধান্ত জানাচ্ছে, এটা তো শিক্ষার্থীদের সিদ্ধান্ত, শিক্ষার্থীরা তাকে মনোনীত করছে সিদ্ধান্তটা নেওয়ার জন্য। আর একজন আনইলেক্টেড প্রভোস্ট, হল প্রভোস্ট জাস্ট চাইলে এটা ক্যান্সেল করে দিতে পারে। এটা তো পুরো পাওয়ার ইমব্যালেন্স এখানে। তাহলে শিক্ষার্থীর ভয়েস আমরা কোথায় রাখবো, কিভাবে রাখবো? তাহলে এইখানে এই গঠনতন্ত্র সংস্কারটা অনেক বেশি জরুরি ছিল। এই গঠনতন্ত্র সংস্কার অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং গঠনতন্ত্র সংস্কার করতে হবে, এবং এটা আমাদের একটা অঙ্গীকার, আমরা আদায় করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ আনান, বেস্ট অফ লাক। আর এখন আমার কিছু ঝটপট র্যাপিড ফায়ার কোয়েশ্চেন আছে, একদম টাইম ছাড়া ঝটপট অ্যান্সার দিতে হবে, এটা সবাই দেখবে আনানকে। সো এরপরে আনান ভোট চাবে দর্শকের কাছে। আমি নিজে ভোট দিব না, তোকে ভোট চাওয়ার একটা প্ল্যাটফর্ম দিচ্ছি। না আমি দিব না, এটা কষ্ট হয়ে যাবে, প্লিজ ছেড়ে দিও। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, এখনো তোর কয়েকদিন বাকি, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। বাট বন্ধু কোটায় ভোট পাবি না, এটুকু শিওর থাক, আমি চিন্তা ভাবনা করে যোগ্যতা করে ভোট। হ্যাঁ ওইটাই। ঠিক আছে ফাইন, র্যাপিড ফায়ারে যাই। ডাকসুতে তো ভিপি পদে অনেকেই দাঁড়িয়েছে। আমি যদি বলি 1 থেকে 4 নম্বর টপ 4 প্রায়োরিটি র্যাঙ্কিং এ কোন 4 জনকে তোর মনে হয় যে এই 4 জন ভিপি হলে হতে পারে? প্রেডিকশন, নট ইওর প্রেফারেন্স, ইটস প্রেডিকশন। আবিদ ভাই। মাই গড, 4 জনই আবিদ ভাই? এত লয়ালিটি দলের প্রতি? না লয়ালিটি না, এটা শিক্ষার্থীদের দাবি। আমরা যখন শিক্ষার্থীদের মাঝখানে যাচ্ছি, তো ওদের মধ্যে যে মানে আনন্দ উন্মাদনা এবং যে সমর্থনটা আমরা পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ণ প্যানেলে, এটা। আচ্ছা ঠিক আছে, ভিপি পদে তো পাইলাম তোর প্রেফারেন্স। নেক্সট আরেকটা পাওয়ার ডেজিগনেশন, জিএস কে হতে পারে? হামিম ভাই। 4 জন ভাই, প্লিজ হামিম ভাই, অন্য 4 জনের না, আমরাই জিতবো বাংলাদেশ জাতীয় ছাত্রদল, আমরা পূর্ণ প্যানেল। ঠিক আছে, এটা ওভার কনফিডেন্ট না কনফিডেন্স দেখা যাবে। 27 জন, আমরা 28টা পদে 27 জন আছে, একটা পদ তো ছেড়েছি। হ্যাঁ 27 জনের 27 জন ইনশাআল্লাহ বের হবে, আরেকটা তো নিয়ম থাকবে। ওকে ফাইন, এইবার আমি একটা ইন্টেলেকচুয়াল কোশ্চেন করি। ধর 2050 সালে তোকে ঢাকা ইউনিভার্সিটির রেনোভেশন ডিজাইনারের দায়িত্ব দেওয়া হলো। ডিজাইনার বলতে আর্কিটেকচার না, মানে প্ল্যানিং, ঠিক আছে? তুই কোন 3টা জিনিস, স্পেসিফিক 3টা জিনিস, প্লিজ এক জিনিস 3বার বলিস না, আর 3টা জিনিস 2050 সালের ক্রাইটেরিয়ায় চেঞ্জ করবি, মানে স্পেসিফিক 3টা। আচ্ছা, প্রথমে হচ্ছে যেটা হচ্ছে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বলতে পুরনো যেসব বিল্ডিং গুলো আছে এগুলো একটু রিনোভেট করতে হবে। এর মধ্যে লাইব্রেরিটার কথা বলবো, একটা নতুন লাইব্রেরি লাগবে, একটা লাইব্রেরি লাগবে, যেটা অনেক বেশি ক্যাপাসিটি হবে, রিডিং ক্যাপাসিটি অনেক বেশি থাকবে, যেখানে অনেক অত্যাধুনিক সুবিধাগুলো থাকবে, বইগুলো থাকবে, এখানে ক্যাটালগ সার্ভিস থাকবে, এখানে জার্নাল আর্টিকেলস এগুলো বেশি অ্যাভেলেবল থাকবে, এখানে সেমিনার হবে, সিম্পোজিয়ামের ব্যবস্থা থাকবে, এখানে ভালো ক্যাফেটেরিয়া থাকবে। এরকম একটা লাইব্রেরি চাই, একটা ভালো টিএসসি চাই। এই টিএসসিটা মূলত বাংলাদেশের সাংস্কৃতিক মিলন কেন্দ্র হবে। আমাদের টিএসসিটা কিন্তু বাংলাদেশের সংস্কৃতির একটা মানে এটা হাব অ্যাকচুয়ালি বাংলাদেশে, ঠিক আছে? সো এইখানে একটা ভালো টিএসসি লাগবে। যে টিএসসিটা আছে এটা 1960 সালে, এটা ঝুঁকিপূর্ণ ভবন। এখানে একটা ভালো সুন্দর বহুতল টিএসসি লাগবে, যেখানে অনেক স্পেস থাকবে, অনেক রকমের মানে কি বলা যায় যে এক্সপ্লোরেশনের সুযোগ থাকবে। এইটা একটা। আচ্ছা, আরেকটা যে বিষয় লাগবে সেটা হচ্ছে একাডেমিক বিষয়টা, অর্থাৎ একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে পড়াশোনা করতে, স্কিল সেট ডেভেলপমেন্টের জন্য, তার মানে ফিউচার ক্যারিয়ারকে ঠিক করার জন্য, ঠিক আছে? এখন আমাদের যে বর্তমান যে একাডেমিক কারিকুলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, দিস ইজ নট ওয়েল, মানে এটা আসলে আগামীর জন্য রেডি না। অর্থাৎ আমি যদি তোমাকে বলি মামুন, বর্তমান যে সিচুয়েশনটা 90-এর দশকে 80-এর দশকে কম্পিউটারের যে বিষয়টা ছিল, বর্তমানে এআই এর বিষয়টা ওরকম হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টা ডিপার্টমেন্টের কয়টা সিলেবাসে এআই ইন্টিগ্রেটেড আছে, বা প্রত্যহিক লাইফে এআই ইউজ করা, বা ওই সাবজেক্টে এআই ইউজ করা, কিংবা এই যে টেকনিক্যাল বিষয়গুলো, আগামী 20 বছর বা 25 বছর পর জব মার্কেট কোথায় যাবে, 20 বছর পর 25 বছর দেশ কোথায় যাবে, উন্নয়নটা আমরা কোথায় নিয়ে যাব, সেই জায়গার উপর ভিত্তি করে আমার একাডেমিক আমার এটা রেডি আছে কিনা, এটা আমি দেখতে চাই যে আগামী 25 বছরে এই জিনিসটা ঠিক হবে। বাংলাদেশে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা ডিগ্রি আসলে শিক্ষার্থীকে হেল্প করবে টু বি সাকসেসফুল ইন হিজ নেক্সট ক্যারিয়ার, এটা একটা বিষয়। থার্ড যে বিষয়, এই বিশ্ববিদ্যালয়টা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়, অর্থাৎ
একটা ওয়েলবিং, আমি একটা শিক্ষার্থী, আমাকে এই বিশ্ববিদ্যালয় অ্যাজ এ মাদার, মানে একটা মায়ের কোলে একটা শিশুকে যেভাবে মা লালন করে, যেভাবে তার যত্নটা নেয়, একটা বিশ্ববিদ্যালয় একটা শিক্ষার্থীকে সেভাবে যত্ন নেবে। শুধু তার পড়াশোনা দেখবে না, শুধু তার মাথার উপর একটা ছাদ দিয়ে, একটা খাট দিয়ে, একটা টেবিল দিয়ে এটা সে তার দায়িত্ব শেষ হতে হবে। সে শিক্ষার্থীটা প্রত্যেকটা বিষয়ে তার খেয়াল রাখবে, সে ঠিকভাবে চলতে পারছে কিনা, তার মানসিক স্বাস্থ্যের অবস্থা কিরকম, সে ভালো আছে কিনা, সে আগামীতে কি চিন্তা করছে, তার ভবিষ্যৎ কি, তার কোনো সমস্যা আছে কিনা, তার কোনো আইডিয়া আছে কিনা যেটা সে এক্সপ্লোর করতে চায়, সে কি চায় জীবনে। মানে মানুষকে তার ইন্ডিভিজুয়াল ফ্রি স্পিরিট, মানে মানুষকে তাকে তার মতো করে গড়তে দিতে হবে। সে তার নিজের জীবনের মালিক, এবং সে তার নিজের জীবনটাকে নিজের মতো করে গড়ে তুলবে, এবং এটাতে তার যে সাপোর্ট লাগে সেটা যাতে সে পায়, এটা নিশ্চিত করবে বিশ্ববিদ্যালয়। একটা মানুষকে সে তার মতো করে মানে বেড়ে উঠতে, বিকশিত হতে সাহায্য করবে। ইন্ডিভিজুয়াল মানুষের স্পিরিট, তাদের পরিশ্রমী একটা দেশকে বদলায় দেয়। একটা দেশ বদলাইতে কিছু মানুষ লাগে, যারা নিজেদের ভাগ্য বদলায়, নিজেদের সাথে প্রচুর মানুষের ভাগ্য বদলায়, এবং তারা দেশকে বদলায় দেয়। এই মানুষগুলো তৈরি কারখানা হোক ঢাকা বিশ্ববিদ্যালয়, এটাই আমার চাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়। পলিটিশিয়ানদের আমি বিশ্বাস করি না, ওরা কথা খুব সুন্দর করে বলে, কাজ করে না ঠিক। ইউ উইল সি অ্যাকচুয়ালি আমরা। ওকে আনান, একটা ক্রুশাল কোশ্চেন করি। ধর কোনো কারণে তুই বিজয়ী হইলি না ডাকসু ইলেকশন, মানে বন্ধু হিসেবে বেস্ট উইশেস থাকবে, কোনো কারণে হইলি না, এরপরে কি হবে, কি করবি? আমি শিক্ষার্থীদের জন্য আমার কাজ করে যাব, আমি আমার কাজ করে যাব। এবং আমি বিশ্বাস করি, দেখো মামুন, আমরা বিশ্ববিদ্যালয়ে কেউ কারো শত্রু না। বর্তমানে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি, আমরা জুলাই আগস্টে আমরা অভ্যুত্থানের সঙ্গী, রাজপথের সাথী, আমরা লড়াই সংগ্রাম একসাথে করেছি। এখানে কেউ কারো শত্রু না। হয়তো প্রতিযোগিতা হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, যে বা যারাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হবে তাদের প্রতি আমার শুভকামনা থাকবে। আমি একজন ক্যাম্পাসের ছাত্রনেতা হিসেবে আমি আমার ভয়েসকে জারি রাখবো সাধারণ শিক্ষার্থীদের পক্ষে। তাদের বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো, তাদের জন্য কথা বলবো, দেশের বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। আমি আমার ভয়েসকে জারি রাখবো, এবং এটা আমি আসলে নির্বাচিত হই না হই, নির্বাচিত হলে আমার যে উপর যে দায়িত্ব অর্পিত থাকবে সেটাও আমাকে পালন করতে হবে, কিন্তু আমার ভয়েস বন্ধ থাকবে না, আমার ভয়েস চালু থাকবে। এবং একটা এই যে বাংলাদেশ আসলে যে একটা গণতান্ত্রিক পথে আগাচ্ছে, সামনে নির্বাচন, ডাকসু নির্বাচন চলছে, এটা আসলে আমার জীবনে, মানে সত্যি কথা বলতে এই স্বপ্ন দেখে তো আসলে জীবনে রাজনীতিটা শুরু করেছিলাম। মানে আমি আসলে আরবান মিডল ক্লাসের ওই অংশটাকে রিপ্রেজেন্ট করি, যারা আসলে এই 5ই আগস্টের আগে আসলে বলতো আই হেট পলিটিক্স। আমি আসলে ওই অংশ থেকে বেড়ে ওঠা একটা ছেলে। আমি রাজনীতিতে আসছি, আমি একটা স্বপ্ন নিয়ে রাজনীতিতে আসছি সবসময়। আমার ওই স্বপ্নটাতে এটা ছিল যে আমি একটা বাংলাদেশের এই যে কথা বলতে পারতেছি, এই যে আমরা আলোচনা করতে পারছি, একটা নির্বাচনী প্রক্রিয়া যাচ্ছে, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আছে, মানুষের ভয়েস ম্যাটার করতেছে, এইটাই তো আমরা আসলে এই স্বপ্নটা দেখছিলাম। আই এম লিভিং মাই ড্রিম অ্যাকচুয়ালি, যে একটা সুন্দর মানুষে লিভ করতেছে। আই থিঙ্ক রিয়েলি লাইক দ্যাট, জাস্ট একটু নিরাপত্তা বিষয়টা ঠিক হোক। উই শুড। সো আনান, লাস্ট বাট নট দ্য লিস্ট, ইলেকশনের আগে ভোট চাও অডিয়েন্সের কাছে। আচ্ছা, একটা ফর্মালি ভোটটা চাও? হ্যাঁ প্লিজ। আসসালামু আলাইকুম, আমি শামসুল হক আনান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 সেশনের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100তম ব্যাচের। আমার হল হচ্ছে শহীদ সার্জন জহুরুল হক হল। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক মনোনীত প্যানেল, এতে সদস্য পদে, কেন্দ্রীয় সংসদের সদস্য পদে নির্বাচন করছি। আপনাদের সকলের কাছে দোয়া এবং সমর্থন প্রত্যাশা করছি। আশা করি ডাকসু নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এবং আপনাদের সেবা করার জন্য, আপনাদের হয়ে কথা বলার জন্য, আপনাদের হয়ে লড়াই করার জন্য এই সুযোগটা আপনারা আমাকে দিবেন। অ্যামেজিং। আমার কাছে মনে হলো আনানের সাথে খুব মজার একটা আলোচনা করলাম অনেকদিন পরে। আর ডেফিনেটলি আনান আমার বন্ধু বলে ওকে ভোট দিতে হবে এমন কোনো ব্যাপার নাই। আপনাদের যাদের মনে হয় যোগ্য প্রার্থী, তারা যেই দলেরই হোক, তাদেরকে আপনারা ভোট দেবেন। অ্যান্ড ডেফিনেটলি আমাদের শো মাস্ট গো অন, এপিসোড চলতে থাকবে কন্টিনিউয়াসলি। আমাদের ডাকসু ক্যান্ডিডেটসরা আসতে থাকবে, আমাদের হট সিটে বসতে থাকবে, অ্যান্ড আপনাদেরকে কিন্তু আমাদের সাথে থাকতে হবে। আজকের মতো সাইন আউট করছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো গেস্টের সাথে।